2022 শ্রীলঙ্কা 2024 বাংলাদেশের পর তাহলে কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার নেপালে হতে চলেছে? বিশেষজ্ঞরা মনে করছেন এবার কিন্তু পালাবদল শুধু সময়ের অপেক্ষা। যেভাবে অশান্তি বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, যেভাবে আগুন জ্বলছে রাজপথ জুড়ে, তাতে শুধুমাত্র আন্দোলন আর ছাত্র যুব সমাজের মধ্যে নয়, সমাজের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, কার্যত গণ অভ্যুত্থানের চেহারা নিচ্ছে। অতনু হালদার রয়েছেন আমার সঙ্গে। অতনু, ঠিক শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম, বাংলাদেশ এরপরে একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল এই দুটো দেশই। কোথাও এবার ভারতের সঙ্গে নেপালের যে বাণিজ্যিক একটা সুষ্ঠু সুন্দর সম্পর্ক ছিল, সেটার উপর প্রভাব পড়বে না তো? দেখো, সেটার উপর প্রভাব পড়তেই পারে, কারণ ইতিমধ্যেই তুমি জানো যে বর্ডারে অর্থাৎ সীমান্ত এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ভারত এবং নেপালের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যদি যান চলাচলই না করে তাহলে পণ্য আদান প্রদান হবে কিভাবে? ঠিক আমি তোমাকে এইখানে যেটা বলতে থাকবো যে দেখো, এই ঘটনার দুটো দিক আছে। 2008 সাল থেকে নেপালের যে সরকার চলছে, সেই সরকার ভারতের সঙ্গে তুমি জানো যে নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব, কিন্তু 2008 সালের এই সরকার আসার পর থেকে এই সরকারের ওপর চীনের প্রভাব ক্রমশ বাড়ছিল, যেটা ভারতের পক্ষে মোটেও স্বস্তিদায়ক ছিল না। এবং এই সরকারের ওপর যত দিন গেছে তত চীনের প্রভাব বাড়তে শুরু করেছে। এবং আজকে এই সরকারের ওপর নেপালের মানুষের ক্ষোভ যেভাবে আছড়ে পড়েছে, দুর্নীতির অভিযোগে নেপাল সরকারের উপরে মানুষের ক্ষোভ যেভাবে আছড়ে পড়েছে, এটা ভারতবর্ষের পক্ষে একটা সুযোগ যে সেই নেপালের মানুষের আস্থা ফের অর্জন করার। অর্থাৎ নেপালের সঙ্গে ভারতবর্ষের যে সুসম্পর্ক ছিল, যেটার পথে ক্রমশ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল চীনের প্রভাব, এবার সেই সরকারের ওপর মানুষের ক্ষোভ ভারতের কাছে একটা সুযোগ এনে দিল নেপালের সঙ্গে এই পরিস্থিতিতে ফের সুসম্পর্ক স্থাপন করার। তার কারণ এই সুসম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল নেপালের বর্তমান সরকার এবং তার উপর চীনের প্রভাব। ফলে বিশেষজ্ঞরা বলছেন এটা একটা এই সুযোগটাকে যদি ভারত খুব ভালো করে ডিপ্লোম্যাটিক্যালি কাজে লাগাতে পারে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের পক্ষে একটা মানে ভালো ব্যাপার হবে, একটা স্বস্তিদায়ক ব্যাপার হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা অস্বস্তির দিক, যেটা বাংলাদেশে যখন গত বছর ঠিক এইরকম অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে যেটা হচ্ছে, নেপালের সঙ্গে ভারতের যে বর্ডার, বিভিন্ন ভারতের রাজ্যগুলোর সীমান্ত এলাকা দিয়ে নেপালের সীমান্ত এলাকার প্রায় 1600 কিলোমিটার বর্ডার এরিয়া রয়েছে। এই বর্ডার এরিয়াটা পুরো খোলা, ওপেন বর্ডার। এখানে এসএসবি দায়িত্বে থাকে এবং ভারত নেপালের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট লাগে না, অবাধে যাতায়াত করা যায়, শুধু নজরদারি থাকে, এসএসবির নজরদারি থাকে। এখন এই নেপাল যদি পুরো এরকম অশান্ত হয়ে ওঠে, সেক্ষেত্রে অনুপ্রবেশের সমস্যা বাড়তে পারে। এখন ওপেন বর্ডার, যাতায়াত নিয়ন্ত্রণের জন্য সেইভাবে কোনো ব্যবস্থা নেই, পাসপোর্ট ভিসার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে অনুপ্রবেশ রোখা যাবে কিভাবে? এটার ক্ষেত্রে ভারতবর্ষের স্ট্র্যাটেজি কী হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা তোমাকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে এই নেপাল ভারতের যে বর্ডার, এই রুটটা ইসলামিক জঙ্গি সংগঠনগুলো, ইসলামিক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো, তারা অনেক সময় এগুলোকে রুট হিসাবে ব্যবহার করে এই ভারত নেপাল সীমান্ত। এখন এই অশান্ত পরিস্থিতিতে তারা আবার এই সীমান্ত এলাকাকে নতুন কোনোভাবে কাজে লাগাবে না তো? নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে তারাই সীমান্ত এলাকাকে বেছে নেবে না তো? এই ব্যাপারে ভারতীয় গোয়েন্দা বাহিনীকে অনেক সতর্ক থাকতে হবে, এটাই বিশেষজ্ঞরাও মনে করছেন। অতনু, ধন্যবাদ। এবং যেভাবে জঙ্গি অনুপ্রবেশ যখন হচ্ছিল, বাংলাদেশ যখন একেবারে উত্তাল হয়ে উঠেছিল, তারপরই কিন্তু দেখা গিয়েছিল বারবার সেই আশঙ্কার কথা বলা হয়েছিল জঙ্গি অনুপ্রবেশ এবং এই নেপাল সীমান্ত। এবার সেই নেপাল যখন উত্তপ্ত হয়ে উঠেছে, তখন ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক কড়া নজর রাখছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই জানানো হয়েছে।